হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত এস ক্লাসেস। আজকের ভূগোলের ক্লাসে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো দেখো, 2010-এর পরে কেবলমাত্র দুবারই ফুড এসআই পরীক্ষা হয়েছিল। 2014-তে একবার হয়েছে, আর হচ্ছে 2019-এ একবার হয়েছে। ওকে, এই দুটো বছরের সঙ্গে ঠিক আছে আরও যে কয়েকটা পরীক্ষা হয়েছিল পিএসসির, অর্থাৎ WBPSCর যে পরীক্ষাগুলো হয়েছিল, সেখান থেকে ভূগোল অর্থাৎ জিওগ্রাফির ঠিক আছে যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো আজকে আমরা দেখব। কারণ যেহেতু পিএসসি পরীক্ষাটা কন্ডাক্ট করবে, তাদের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র যে ফুড এসআইটাকে ওরা ফলো করে চলে তা নয়, ডব্লিউবিপিএসসি যতগুলো পরীক্ষা আছে তাদের যে কোশ্চেন প্যাটার্ন সেম টাইপের থাকে। অর্থাৎ তারা যেখান থেকে কোশ্চেন চুজ করে বা যেখান থেকে কোশ্চেন ফ্রেম করে সেইগুলো অবশ্যই একই টাইপের থাকে। সুতরাং আমাদের ডব্লিউবিপিএসসি যতগুলো পরীক্ষা হয়েছিল তাদের মধ্যে যে ভূগোলের যে কোশ্চেনগুলো এসেছিলো সমস্ত কোশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, 2019-এ নোয়াখানা ভূগোল থেকে কোশ্চেন এসেছিল। ঠিক আছে, কখানা? নোয়াখানা। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা এসেছে, মানে বিশাল ওয়েটেজ একটা মার্কস এসেছে ভূগোল থেকে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা এসেছে সেটা বলছে সূর্যগ্রহণ কখন ঘটে। ঠিক আছে, এটা অবশ্যই আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে একটা কোশ্চেন। দেখো, সূর্যগ্রহণ কখন ঘটে। ঠিক আছে, আমাদের দেখো সূর্য আছে, তার মধ্যে একটা আমাদের পৃথিবী আছে, আর পৃথিবীর চারপাশে ঘুরছে কে? আমাদের চাঁদ। ঠিক আছে, মুন। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার সান। তো দেখো, কখনোই এইটা ভালো করে মাথায় রাখো, কনসেপ্টটা ক্লিয়ার করো, যে যখনই এখানে দুটো ঘটে, একটা হচ্ছে সূর্যগ্রহণ, ঠিক, একটা সূর্যগ্রহণ, আর একটা কি বলতো চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ দুটো ঘটে। তো ভালো করে বোঝো যে সূর্য যেহেতু তোমার অনেক দূরে আছে, 15 কোটি কত, 15 কোটি 70 লক্ষ কিলোমিটার। ঠিক আছে, 15 কোটি 70 লক্ষ কিলোমিটার এত দূরে আছে। আর এই চাঁদটা পৃথিবীর কত, 3,86,000 কিলোমিটার। ঠিক আছে, 3,86,000 কিলোমিটার। তার মানে তুমি বুঝতে পারছো যে সূর্যটা কখনোই এই চাঁদের, আর একটা কথা মাথায় রাখো, চাঁদের আর পৃথিবীর মাঝে কখনো আসতে পারবে না। আসবে কি? কখনোই আসবে না। শুধুমাত্র এই কথাটাই, এই কনসেপ্টটাই ক্লিয়ার রাখো। তো যদি ঠিক আছে চাঁদ যদি মিডিলে চলে আসে, হয় পৃথিবী মিডিলে আসবে অথবা চাঁদ মিডিলে আসবে। ঠিক আছে, এবং তারা একই সরলরেখায় আসবে, তখনই কিন্তু কেবলমাত্র কি হয়, গ্রহণ ঘটে। বুঝতে পারছো? পৃথিবী তো, সূর্য তো বাইরে আছে, অনেক দূরে আছে, তার মানে আমার কি, এর দুজন যখন ঘুরছে তখন হয় সূর্যের দিকে পৃথিবী আসতে পারে অথবা চাঁদ আসতে পারে। তো যখনই পৃথিবী, এটা পৃথিবী আর এটা হচ্ছে সূর্য, যখন মাঝে তোমার কি আছে, মুন যখন আসে, তখন কি হয়, তোমার সূর্যগ্রহণ হয়। তখন কি হয়, সূর্যগ্রহণ। তাহলে এখানে সূর্যগ্রহণ বলেছে, তাই না? তাহলে চাঁদ আর হচ্ছে তোমার, চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝে চলে আসে তখনই সূর্যগ্রহণ হয়। ঠিক, একটা কথা বলে দিই, সূর্যগ্রহণ তখনই হয়, এটা হচ্ছে অমাবস্যা তিথিতে হয়। অমাবস্যা, ঠিক আছে, অমাবস্যা তিথিতে হয়, মাথা রাখো। ঠিক আছে, আর যখন চন্দ্রগ্রহণ হবে, ঠিক আছে, চন্দ্রগ্রহণ যখন হবে, অর্থাৎ পৃথিবীটা যখন মিডিলে চলে আসবে, ধরো এখানে চন্দ্রটা আছে, আর পৃথিবীটা এখানে, চন্দ্রটা ঘুরতে 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 গিয়ে এখানে চলে এসছে। ঠিক আছে, তখন মিডিলে পৃথিবী চলে এসছে, সূর্য তো এখানে দাঁড়িয়ে আছে, তাই না? তো তখন কি হবে, চন্দ্রগ্রহণ। তখন নিউ মুন অর্থাৎ পূর্ণিমা তিথিতে। ঠিক আছে, কোন তিথিতে তোমার চন্দ্রগ্রহণ হয়? সেটা হচ্ছে তোমার পূর্ণিমা তিথিতে। পূর্ণিমা তিথি, ঠিক আছে, পূর্ণিমা তিথি, এটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, পূর্ণিমা তিথি, আর একটা হচ্ছে অমাবস্যা তিথি। বোঝা গেল? তার আমাদের সূর্যগ্রহণ তখনই ঘটে। ওকে, বেশ। তারপর কোশ্চেনটা দেখো কি বলেছে। দেখো, কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? কি বলেছে, যে কৃষি গবেষণাগার ভারতের কোথায় অবস্থিত? তাহলে ঠিক আছে, সেটা হচ্ছে নয়াদিল্লি, অর্থাৎ দিল্লিতে অবস্থিত। এখানে দেখো, দেরাদুনে কি আছে বলতো? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আছে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি একটা দপ্তর আছে। আর একটা হচ্ছে দেরাদুনে আছে তোমার ফরেস্ট রিসার্চ সেন্টার। ফরেস্ট রিসার্চ সেন্টার, এই দুটো কিন্তু দেরাদুনে আছে। ঠিক আছে, আর দেরাদুন কোথায় বলো? দেরাদুন হচ্ছে উত্তরাখণ্ডের রাজধানী। ওকে, হায়দ্রাবাদ তো বুঝতেই পারছো, এখান থেকে একটা কোশ্চেন আছে, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। কোথায়? মুসি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে,
আর ইটানগর কার রাজধানী? অরুণাচল প্রদেশের। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। বোঝা গেল? বেশ, তারপরে দেখো কি আছে। আমি তোমাদের বারবার করে বলছি, শুধুমাত্র একটা কোশ্চেনের সঙ্গে একটা উত্তরই কখনো পড়বে না, তার সঙ্গে যতগুলো ওরিয়েন্টেড কোশ্চেন আছে সেইগুলো তোমরা পড়বে। এবং আমার ভিডিও তুমি যদি দেখো বা আমার ক্লাসগুলো যদি রীতিমতো করো, তাহলে তুমি বুঝতে পারবে যে একটা কোশ্চেনের সঙ্গেই তোমার শুধু একটা কোশ্চেনই শুধুমাত্র ফটাম করে যে বলে দিলাম তা নয়, ঠিক আছে? তার সঙ্গে ওরিয়েন্টেড যতগুলো কোশ্চেন হতে পারে সেইগুলো কিন্তু আলোচনা করে দিই, ঠিক আছে? সুতরাং তোমরা এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস অর্থাৎ উত্তরায়ণ, সামার সলস্টিস উত্তরায়ণ কখন ঘটে? ভালো করে বুঝো, দক্ষিণ গোলার্ধে কিন্তু। ওকে, তার মানে হচ্ছে তোমার মকর সংক্রান্তি, ঠিক আছে? মকর সংক্রান্তি কোন ডেটে হয় আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে 21শে জুন। কোথায় কখন হয়? 21শে মকর সংক্রান্তি বলছে না, সরি মকর সংক্রান্তি হচ্ছে তোমার, হ্যাঁ ভুলে গেল, মকর সংক্রান্তি হচ্ছে তোমার 22শে ডিসেম্বর। উত্তরায়ণ অর্থাৎ উত্তর গোলার্ধে চলে যেতে চাইছে, ঠিক আছে? সেটা হচ্ছে 22শে ডিসেম্বর। একটা কথা বলে দিই, এটা যদি মকর সংক্রান্তি হয়, ঠিক আছে, তাহলে দেখো ঠিক 6 মাস পর, দেখো ডিসেম্বর থেকে 6 মাস তুমি গোনো এবং তার একদিন ডিফারেন্স থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে একদিন ডিফারেন্স থাকে। যদি 21শে দেখো, এটা মকর সংক্রান্তি যদি হয়, তাহলে হচ্ছে কর্কট সংক্রান্তি কত বলো তো, ঠিক আছে? এটা হচ্ছে কর্কট সংক্রান্তি, ঠিক আছে? এটা কি বলতো? কর্কট সংক্রান্তি 21শে জুন। দেখো একদম পাক্কা 6 মাস পর, ঠিক আছে? কত মাস? 6 মাস পর, মাথায় রাখো এই কথাটা, মাথায় রাখবো 6 মাস। এবং দিনের কত পার্থক্য দেখো, এখানে 22শে ডিসেম্বর আছে। তোমাকে আমি বলে দিই যে প্রত্যেকটাই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করবে, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার করে তুমি যদি পড়ো, তাহলে তোমাকে ভুল হওয়ার চান্স খুব, অন্ধের মতো পড়বে না, ভুল হওয়ার চান্স খুব কম। দেখো একদিনের ডিফারেন্স, 22শে ডিসেম্বর আর হচ্ছে 21শে জুন, ঠিক আছে? এটা হচ্ছে মকর সংক্রান্তি, কর্কট সংক্রান্তি, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার উপরে আলো লম্ব হয়ে পড়ে। আর হচ্ছে মকর সংক্রান্তি হচ্ছে তোমার 22শে ডিসেম্বর। বোঝা গেল? তারপর দেখো এখানে আরও দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে মহাবিষুব, যে দেখতে পাচ্ছ 21শে মার্চ, সেটা হচ্ছে মহাবিষুব। মহা কি বলতো? বিষুব। ওকে, মহাবিষুব মানে কি? নর্থ হেমিস্ফিয়ারে, ঠিক আছে, অর্থাৎ উত্তর গোলার্ধে। এই উত্তর গোলার্ধে কি বলতো তোমার, যখন একদম উত্তর গোলার্ধে যখন সূর্য থাকবে এবং নিরক্ষরেখার উপরে একদম সমানভাবে, দিন রাত্রি সমান হবে আর কি, ঠিক আছে? নিরক্ষরেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তখন হচ্ছে মহাবিষুব। আর জলবিষুব কখন বলতো? সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, ঠিক আছে? 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব, ঠিক আছে? জলবিষুব, ভালো করে মাথা রাখো। দেখো সেপ্টেম্বর থেকে তুমি গুনো মার্চ মাস পর্যন্ত, দেখো 6 মাসের ডিফারেন্স। শুধুমাত্র এই জলবিষুব আর মহাবিষুবের মধ্যেই দেখো দুদিনের পার্থক্য আছে। এটা হচ্ছে 21শে সেপ্টেম্বর, একটা হচ্ছে তোমার 22শে মার্চ, মানে 21শে মার্চ। তাহলে 23শে সেপ্টেম্বর আর 21 আর 23 যদি পার্থক্য লেখো, দুই দিন হয়, তাই না? কিন্তু এটাই একটু গন্ডগোলে পাকা আছে, তো প্রত্যেকটা কি বলতো একদিনের ডিফারেন্স। তাহলে মার্চকে বলা হয় মহাবিষুব, আছে এখানে, তাহলে এখানে মহাবিষুব। ওকে, জলবিষুব সেপ্টেম্বর, ঠিক আছে? সেপ্টেম্বরে কি হয় বলো তো? সেপ্টেম্বরের দিকে আমাদের তোমার বর্ষাকাল হয়। তো আমি জাস্ট মনে রাখার জন্য বলছি যে বর্ষাকালে কি হয় বলো তো? এটা হচ্ছে কি বলতো? জলবিষুব, ঠিক আছে? সেপ্টেম্বর মাস তো সাধারণভাবে আমাদের নর্থ হেমিস্ফিয়ারে অর্থাৎ ইন্ডিয়াতে বর্ষাকাল চলে, তাই না? তো তার মানে হচ্ছে যে তোমার জলবিষুব, এই কথাটা মাথায় রাখবে। আর দুটো জিনিস আছে, একটা হচ্ছে অপসুর, ঠিক আছে? একটা কি বলতো? অপসুরের দিনটা কত বলতো? 4ঠা জুলাই, ঠিক আছে? জুলাই, বোঝা গেল? আর হচ্ছে অনুসুর, ঠিক আছে? তো আমি এখানে বলি অনুসুর মানে কি বলতো? কত বলতো? জানুয়ারি, 3 জানুয়ারি। অনুসুর মানে কি? তোমার একদম পৃথিবীর কাছে চলে আসে, ঠিক আছে? সূর্য পৃথিবীর কাছে চলে আসে, সেটা হচ্ছে অনুসুর। আর অপসুর হচ্ছে সূর্য পৃথিবী থেকে অনেক দূর চলে যায়। কেন? যে আমার যদি এটা যদি সূর্য থাকে, এটা যদি সূর্য হয়, তাহলে আমাদের কি হয় বলতো? আমাদের এই আকারে আমাদের যে একটা হেমিস্ফিয়ার আছে, আমাদের যে পৃথিবীর আছে, কক্ষপথ আছে, সেই কক্ষপথটা তোমার ডিম্বাকৃতি, ঠিক আছে? ঠিক আছে, ওভাল টাইপের। তো এই সব জায়গা হচ্ছে এইটা হচ্ছে তোমার কি বলতো? এইটা হচ্ছে 3 জানুয়ারি, আর এই জায়গাটা হচ্ছে 4ঠা জুলাই। তো দেখো 6 মাস পর জুলাই, 3 জুলাই একদিনের ডিফারেন্স থাকো, 4ঠা জুলাই আর হচ্ছে 3 জানুয়ারি, ঠিক আছে? বুঝতে পারছো না? তাহলে দেখো তুমি
তুমি এখান থেকে তিনটে যতগুলো কোয়েশ্চেন আসবে তুমি পটাপট এখান থেকে পেয়ে যাবে, কিন্তু বুঝে গেল। তাহলে তোমাকে সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যে 6 মাসের পার্থক্য আছে আর ম্যাক্সিমাম 1 দিনের ডিফারেন্স, ঠিক আছে, একটার মধ্যে পার্থক্য, বাকি সবই একই 1 দিনের ডিফারেন্স। ওকে, তার কোশ্চেন পরে কোশ্চেন দেখো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো, ঠিক আছে। কখনোই কিন্তু অন্ধের মতো পড়বে না, কনসেপ্ট নিয়ে পড়বে। ওকে, বলছে নিম্নলিখিত কোন পাথরে মার্বেল পাথরে রূপান্তরিত হয়, ঠিক আছে, মার্বেল পাথরে রূপান্তরিত হয়। তো মার্বেল পাথরে রূপান্তরিত হচ্ছে চুনাপাথর, ঠিক আছে, মার্বেল পাথরের চুনাপাথর থেকে। চুনাপাথরটা কি বলতো, চুনাপাথরটা হচ্ছে পাললিক পাথর, ঠিক আছে, পাললিক শিলা। এটা কি বলতো, পাললিক শিলা, কি বলতো, পাললিক। এই পাললিক থেকে তোমার কি বলতো মার্বেল হয়ে যায়, ঠিক আছে, মার্বেল, বুঝা গেল। পাললিক, আর পাললিক কি শিলা আছে তোমার, আছে কি বলতো, বেলে পাথর আছে, বেলে পাথর। আর বেলে পাথর থেকে কি বলতো কোয়ারজাইট হয়, কোয়ারজাইট, ঠিক আছে, বেলে পাথর থেকে, বোঝা গেল। আর হচ্ছে তোমার কাদা পাথর থেকে, ঠিক আছে, কাদা পাথর থেকে কি হয় বলতো, কাদা পাথর থেকে কি হয় গো, কাদা পাথর থেকে আমাদের স্লেট হয়, স্লেট, আমরা যে স্লেটে লিখি না, সেই স্লেটটা হয় কাদা পাথর থেকে। তো এই পাললিক শিলা, প্রত্যেকটা পাললিক শিলা থেকে কি হয় আমাদের এই রূপান্তরিত শিলায় কনভার্ট হয়, 1 নম্বর। আরও দুটো কে আছে, একটা হচ্ছে আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা থেকে যে গ্রানাইট দেখতে পাচ্ছ, গ্রানাইট, এটা হচ্ছে আগ্নেয় শিলা থেকে এসেছে। কোথা থেকে এসেছে বলতো, আগ্নেয় শিলাই থেকে এসেছে, বোঝা গেল। আর একটা আছে গ্রানাইট থেকে, আর একটা হচ্ছে ব্যাসাল্ট শিলা থেকে কি বলতে, অ্যাম্ফিবোলাসাইট, ঠিক আছে, অ্যাম্ফিবোলাইট বলা হয়, অ্যাম্ফিবোলাইট। কি আছে, এটা তো গ্রানাইট হলো। ব্যাসাল্ট শিলা থেকে কি হয় বলতো, অ্যাম্ফিবোলাইট। ব্যাসাল্ট শিলা থেকে বলা হয়, ব্যাসাল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, অ্যাম্ফি কিন্তু, ঠিক আছে, অ্যাম্ফি মানে অ্যাম্ফিবিয়ান, এটি বোলাইট, বোলাইট, অ্যাম্ফিবোলাইট। তাহলে এতগুলো আমাদের পাথর পাওয়া যায়। এখান থেকে তোমার, এখান থেকে দেখো এই 2019-এ কিন্তু ভূগোল থেকে যতগুলো কোশ্চেন এসেছে ম্যাক্সিমামটাই দেখো আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে এসেছে, ঠিক আছে। কোথা থেকে এসেছে বলো তো, প্রাকৃতিক ভূগোল থেকে। ওকে, তারপর কোশ্চেনে দেখো, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হয় কোন শিল্পে আর কি, অবভিয়াসলি তোমার টেক্সটাইল শিল্পে, ঠিক আছে, টেক্সটাইল অর্থাৎ বস্ত্র বয়ন শিল্পে, বস্ত্র বয়ন শিল্পে, ঠিক আছে। বস্ত্র বয়ন দেখো কত হয়, পশ্চিমবঙ্গের ঘুষুরিতে হয়েছিল বস্ত্র বয়ন, 1800 কত সালে হয়েছিল বলতো, 1818 সালে ঘুষুরিতে, কোথায় হয়েছিল, ঘুষুরিতে, ঘুষুরিতে আমাদের বস্ত্র বয়ন শিল্প প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে ভারতের ম্যানচেস্টার কোথায় বলা হতো, ভারতের ম্যানচেস্টার কোথায় বলা হতো বলতো, আহমেদাবাদকে, কোথায়, আহমেদাবাদকে আমাদের, আহমেদাবাদকে আমাদের কি বলা হতো, ভারতের ম্যানচেস্টার বলা হয়, ঠিক আছে। কোয়েম্বাটুরকেও কিন্তু দক্ষিণ ভারতের, কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, ঠিক আছে। আর হচ্ছে তোমার উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, কানপুরকে, ঠিক আছে, কোথায় হয়, কানপুরকে কি বলা হয় বলতো, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, ঠিক আছে। এবং বস্ত্র বয়ন বা টেক্সটাইল শিল্প সব থেকে বেশি আছে মহারাষ্ট্রে, কোথায় আছে বলতো, মহারাষ্ট্রে সব থেকে বেশি, বোঝা গেল। এবার দেখো এখানে এখানে এই যে অপশনটা আছে পেট্রোকেমিক্যাল শিল্প, সেটা কি, এটাকে বলা হয় সানরাইজ শিল্প, কি বলা হয় বলতো, সানরাইজ শিল্প বলা হয় এটাকে, পেট্রো। এবং ফুটলুজ শিল্প বলা হয়, ফুটলুজ মানে ফুটলুজ কেন বলা বলো তো, শুধুমাত্র পেট্রো রাসায়নিক শিল্প বলে নয়, ঠিক আছে, যেমন টেক্সটাইল বলো বা পেট্রো রাসায়নিক শিল্প বলো, এটা ফুটলুজ মানে কি বলো তো, এদের যোগান সব জায়গায় পাওয়া যায়, ঠিক আছে, মানে এদের ফুটলুজ মানে যেখানে সেখানে তোমার এই শিল্পগুলো গড়ে তোলা যায়, তার জন্য একে বলা হয় কি, ফুটলুজ শিল্প, ঠিক আছে। তো সর্বাধিক শ্রমিক শিল্প নিযুক্ত আছে কোথায়, টেক্সটাইল শিল্পে, ওকে, টেক্সটাইল শিল্পে। অটোমোবাইলের জন্য কি বলতো, অটোমোবাইলের জন্য চেন্নাই বিখ্যাত, চেন্নাই কোথায় বলতো, অটোমোবাইলের জন্য চেন্নাই বিখ্যাত, চেন্নাই, ঠিক আছে, চেন্নাই হচ্ছে ওই জন্য চেন্নাইকে ডেট্রয়েট বলা হয়, কি বলা হয়, চেন্নাইকে ডেট্রয়েট বলা হয়, ডেট্রয়েট, ঠিক আছে, ডেট্রয়েট বলা হয়, চেন্নাইকে ডেট্রয়েট বলা হয়। অটোমোবাইল শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে তোমার চেন্নাই, বোঝা গেল। লৌহ ইস্পাত শিল্পের তোমার যে একটা কথা বলে দিই যে 1907 সালে কত, 1907 সালে আমাদের টাটা, জামশেদজি টাটা কোথায়, আমাদের জামশেদপুরে এই লৌহ ইস্পাত শিল্প প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। বেশ, চলো তাহলে এতগুলো তথ্য আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। শুধুমাত্র যে কোশ্চেনটা এসেছে তার মানে যে কোশ্চেনটার উত্তর পড়ে এটাই যে পড়বে তা নয়, এটা কোনোদিনই পড়তে পারেন, ঠিক আছে। তার যে সংলগ্ন কোশ্চেনগুলো আছে সেইগুলো আসবে। টপোস্ফিয়ারের বায়ুর মণ্ডলের উষ্ণতম অংশে কারণ কি, টপোস্ফিয়ারের এটা কত,
15 কিলোমিটার পর্যন্ত, সমুদ্র পৃষ্ঠ থেকে 15 থেকে 18 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। এই 15 থেকে 18 এটাকে বলা হয় ট্রপোপোজ, ঠিক আছে। এই কথার মাথায় রাখবে TSM। তোমরা যদি আমার প্রত্যেকেই কন্টিনিউ ভিডিও ফলো করো তো দেখবে যে ট্রিক, ছোট ছোট ট্রিকগুলো বলি, সেই ট্রিকগুলো তোমরা অনায়াসে পেয়ে যাবে এবং এখান থেকে তোমার অনেক সলিউশন, অর্থাৎ অনেক মানে জিকে সলিউশন তুমি পেয়ে যাবে, ঠিক আছে। TSM টিম, TIEM টিম, কি TIEM টিম। দেখো ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, ঠিক আছে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। দেখো এটা 15 পর্যন্ত, তারপর হচ্ছে এটা 45 পর্যন্ত, আর এটা হচ্ছে 85 পর্যন্ত, ঠিক আছে। এই তিনটে স্ফিয়ার আছে, ঠিক আছে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার। তাহলে এদের দূরত্বটাও পড়ে, ঠিক আছে, কত কিলোমিটার পর্যন্ত। তারপর দেখো টিম, TIM। টিম মানে হচ্ছে থার্মোস্ফিয়ার আর হচ্ছে আয়নোস্ফিয়ার, এই দুটোকে একই বলে। আর যে স্ট্র্যাটোস্ফিয়ার দেখতে পাচ্ছ এটাকে ওজোনোস্ফিয়ারও বলে। কি বলে? ওজোনোস্ফিয়ার বলে, ওকে। ওজন থাকে বলে এখানে ওজোনোস্ফিয়ার বলে। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে এক্সোস্ফিয়ার, তারপর হচ্ছে লাস্টেরটা হচ্ছে কত ম্যাগনেটোস্ফিয়ার। কি আছে? ম্যাগনেটোস্ফিয়ার, বুঝে গেল? তাহলে কি বলছে, ট্রপোস্ফিয়ারে যে আমাদের যে এটাকে ক্ষুব্ধমণ্ডল বলে, ট্রপোস্ফিয়ারে আমাদের যে উষ্ণতম সৃষ্টি হয়, তৈরি হয়, সেটার কারণ কি? আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীতে যে ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠ দ্বারা তাপগুলো অ্যাকসেপ্ট করে, অর্থাৎ গ্রহণ করে। এর গ্রহণ যখন করে তখন তো বুঝতেই পারছো তাপগুলো তো ধরে থাকার জন্য এখানে আমাদের ট্রপোস্ফিয়ার কি হতো, আমাদের উষ্ণতম, অর্থাৎ উষ্ণ সৃষ্টি হয়, ঠিক আছে, ট্রপোস্ফিয়ারে। এটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। ট্রপোস্ফিয়ারকে কি বলা হয় বলো তো? ক্ষুব্ধ মণ্ডল। তারপরে কিন্তু ট্রপোস্ফিয়ার থেকে তুমি যত উপরে উঠবে, ট্রপোস্ফিয়ারের নিচে থেকে যত উপরে উঠবে, প্রতি কিলোমিটারে 1 কিলোমিটার কত 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমতে থাকবে। 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমতে থাকবে। আমি দেখো বারবার করবো যে তোমাদের শুধুমাত্র কোশ্চেন, এখানে শুধু কোশ্চেনটা আমাদের উপলক্ষ মাত্র, ঠিক আছে। কোশ্চেনটা আমাদের উপলক্ষ মাত্র, কিন্তু আমাদের এখান থেকে পুরো যত ডিটেলসে আমরা কিন্তু এইভাবে আলোচনা করলেই আমাদের কি বলতো একটা কোশ্চেন আমাদের পরীক্ষার হলে বাঁধবে না, এটা কিন্তু মাথায় রাখো, ওকে। বেশ, তারপরে দেখো কি আছে, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়? পুনর্নবীকরণ মানে পুনরায় ফিরে পাওয়া যাবে না। সৌরশক্তি পাওয়া যাবে, ঠিক আছে, জলবিদ্যুৎ পাওয়া যাবে, বায়ু শক্তি পাওয়া যাবে, জ্বালানি শক্তি পাওয়া যাবে না, ওকে। জ্বালানি শক্তি পাওয়া যাবে না, ঠিক আছে। এবার দেখো এই যে জলবিদ্যুৎ, দেখো সৌরশক্তি যেটা হয়, যে সৌরশক্তিতে কি, এখান থেকে একটা কোশ্চেন বলে দিই, যে সৌরশক্তিতে তোমার আমাদের উত্তল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে, উত্তল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং এখানে আমাদের ডায়োড ব্যবহার করা, ডায়োড, ঠিক আছে, সেলিনিয়াম, ঠিক আছে, এটা ব্যবহার করে, এটা অনেকবার পরীক্ষাতে আছে, ঠিক আছে। সেলিনিয়াম, এই তোমার অর্ধপরিবাহী অর্থাৎ সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয় সৌর সেলে, বোঝা গেল? বেশ, তারপরে দেখো কি আছে, 8 কোশ্চেনটা দেখো, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে? এখানে প্রথম মহিলা বলতে গেলে এখানে ভারতীয় হবে, এটা অবশ্যই ভারতীয়, ঠিক আছে, ভারতীয় মহিলা কে, ঠিক আছে, তিনি হচ্ছেন বাচেন্দ্রী পাল, ঠিক আছে, বাচেন্দ্রী পাল। তাহলে বাঙালি মহিলাকে, ঠিক আছে, শিপ্রা মজুমদার, ঠিক আছে, শিপ্রা মজুমদার বাঙালি, ঠিক আছে। মাউন্ট এভারেস্টের দেখো কোথায় অবস্থিত বলো তো? আমাদের নেপাল আর ইন্ডিয়ার বর্ডারে অবস্থিত, ঠিক আছে, নেপাল আর ইন্ডিয়ার বর্ডারে অবস্থিত, ঠিক আছে, মাউন্ট এভারেস্ট। এবং দেখো নেপাল আর ইন্ডিয়ার ইয়েতে অবস্থিত, ঠিক আছে। এবং এটা হচ্ছে মধ্য হিমালয়ে অবস্থিত। কোথায় অবস্থিত? মিডিল হিমালয়ে অবস্থিত, ঠিক আছে, এটা মিডিল হিমালয়ে অবস্থিত। নেপালে এর নাম কি বলতো? সাগর মাথা। কি বলে? সাগর মাথা, ঠিক আছে, সাগর মাথা। এর আগে নাম কত কি ছিল বলতো? 15K, ঠিক আছে, এর পুরনো নাম হচ্ছে 15K মাউন্ট এভারেস্টের, বোঝা গেল? এবং দেখো এই মাউন্ট এভারেস্টের প্রথম যে যিনি করেছিলেন তেনজিং নরগে, ঠিক আছে, এই মাউন্ট এভারেস্টে কি করেছিলেন? পদার্পণ করেছিলেন। এখানে দেখো একটা কোশ্চেন আছে, রীতা ফারিয়া কি বলতো? 1966 খ্রিস্টাব্দে আমাদের ইন্ডিয়ান প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিল। কি হয়েছিল? মিস ওয়ার্ল্ড, ঠিক আছে, মিস ওয়ার্ল্ড হয়েছিল রীতা ফারিয়ার 1966 খ্রিস্টাব্দে, ওকে। এদের দুজনের খুব একটা ইম্পর্টেন্ট তথ্য নেই, বোঝা গেল? তারপরে দেখো কি আছে, 9 কোশ্চেনটা কি আছে দেখো, কি বলছে যে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো কোনটি? ঠিক আছে, তৈরি মানুষের বৃহত্তম, ঠিক আছে। তো দেখো পানামা কোথায় আছে বলো তো? পানামা আছে তোমার উত্তর আমেরিকা, নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা, ঠিক আছে, সাউথ আমেরিকার মিডিলে, ঠিক আছে। তারপরে যে সাউথ, এটা হচ্ছে উত্তর আমেরিকা আর এটা হচ্ছে সাউথ আমেরিকা, এটা হচ্ছে সাউথ আমেরিকা।
এই দিকটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, এই যে এই জায়গায় যে ক্যানেলটা আছে সেটাকে বলা হয় পানামা খাল। তাহলে তোমাকে এখান থেকে কোশ্চেন যদি পড়ে যে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে, একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, ঠিক আছে, আটলান্টিক ওশান, আর একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর ওশান, এই দুটোকে যুক্ত করেছে। এবার তোমাকে যদি কোন দুটো মহাসাগরকে পৃথক করেছে, সেটা হচ্ছে তোমার উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে পানামা খাল। ঠিক আছে, রাইন খাল তো বুঝতে পারছো, তোমার রাইন খাল হচ্ছে তোমার ইয়েতে, রাইন হচ্ছে তোমার ইউক্রেনের মধ্যে অবস্থিত। ঠিক আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার সুয়েজ খাল। সুয়েজ খাল কোথায়? সুয়েজ খাল হচ্ছে তোমার আফ্রিকা। দেখো আফ্রিকা, এই পোর্শনটাই আফ্রিকা আছে, আর এখানে এই এটা হচ্ছে আরব 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 কন্টিনেন্ট, আরব। ঠিক আছে, এটা হচ্ছে এটা পুরোটা হচ্ছে তোমার কি বলতো এশিয়া। ঠিক আছে, এটা পুরোটা এশিয়া। যাই হোক, তো দেখো এখানে এইটা হচ্ছে ভূমধ্যসাগর। ঠিক আছে, এটা হচ্ছে ভূমধ্যসাগর, এই ভূমধ্যসাগর, আর এটা হচ্ছে লোহিত সাগর। ঠিক আছে, এটা আরব সাগর, যেহেতু এটা আরব সাগর, এই লোহিত সাগর এইখানে আছে তোমার কি বলতো সুয়েজ খাল। ঠিক আছে, এখানে কোথায় আছে? তাহলে আমার ভূমধ্যসাগর আর হচ্ছে লোহিত সাগরকে তোমার কানেক্ট করছে কে? আমাদের সুয়েজ খাল। এবং এটা এশিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশকে পৃথক করছে। তাহলে দেখো বৃহত্তম মানুষের তৈরি খাল, এটা অবশ্যই এখানে একটাও নেই, আরেকটা আছে সবথেকে পুরনো, এবং পুরনো এটা হচ্ছে গ্র্যান্ড ক্যানেল। কি? গ্র্যান্ড ক্যানেল। ঠিক আছে, এটা হচ্ছে চীনে অবস্থিত ক্যানেল। ঠিক আছে, গ্র্যান্ড ক্যানেল, এটা চীনে অবস্থিত। এটা সব থেকে মানুষের তৈরি বৃহত্তম খাল। বোঝা গেল? গ্র্যান্ড ক্যানেল। ঠিক আছে, তার মানে আমাদের উত্তর কী হবে বলো তো? আমাদের এটা কোনোটিই নয়। বোঝা গেল? কোনোটিই নয়। বেশ, তারপর কোশ্চেনটা দেখো। হ্যাঁ, এরপর তো কোশ্চেন নেই। এরপর কী আছে বলো তো? আমাদের 2014 সালে যে কোশ্চেন এসেছিলো, 2014 সালে অবশ্য 17খানা কোশ্চেন এসেছে কি থেকে? ভূগোল থেকে এসেছে। কিন্তু এখানে একটা কথা বলে দিই যে ভূগোল থেকে এসেছে 17খানা, একটা কারণ হচ্ছে যে 17 সালে 150খানা কোশ্চেন ছিল। ঠিক আছে, 150খানা কোশ্চেন ছিল, এই জন্য আমাদের ভূগোল থেকে 17খানা কোশ্চেন এসেছে। ঠিক আছে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আমি এখনই দেখলাম যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এটা এত সহজ পরীক্ষাতে পড়ে না। ঠিক আছে, মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, ভারতের সব থেকে উচ্চতম পর্বত হচ্ছে কেটু। ঠিক আছে, কেটু গর্ডন অস্টিন বা কেটু, মাথায় রাখো। এই কেটু কিন্তু কি বলতো হিমালয় পর্বতের অন্তর্গত নয়। এটা প্রচুর পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, হিমালয় পর্বতের অন্তর্গত নয়। ঠিক আছে, অন্তর্গত নয়। এটা হচ্ছে কারাকোরাম। ঠিক আছে, কারাকোরাম, কারা একটা হচ্ছে কোরাম, এই কারাকোরাম পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত। ঠিক আছে, তোমাদের দেখো যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তাহলে দেখো দুটোর মধ্যে যদি কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কি বলতো কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতে অবস্থিত। ভারতের কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। ঠিক আছে, ভারতের সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা, মাথা রাখো। সিকিম, এটা পরীক্ষাতেও পড়ে কিন্তু। ঠিক আছে, যে কোন রাজ্যে অবস্থিত? সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। ভারতে যদি বলে একদম এই দুটোর মধ্যে কনফিউজ আছে, গন্ডগোল লাগতে পারে তো প্রত্যেকেরই। ঠিক আছে, দেখো এই যে কেটুটা আছে সেটা হচ্ছে পাক অকুপাইডেড কাশ্মীরের মধ্যে আছে। ঠিক আছে, পাক অকুপাইডেড কাশ্মীরের মধ্যে আছে। যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যে দুটোর মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই তোমার কেটুকে মারবা। ঠিক আছে, দুটোই যদি থাকে তাহলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘাকে মারবা, আর যদি কাঞ্চনজঙ্ঘা না থাকে তাহলে অবশ্যই কেটুকে মারবা। ওকে, নাঙ্গা পর্বতটা হচ্ছে ভারত, এই নাঙ্গা পর্বত কিন্তু ভারত আর পাকিস্তানের একদম বর্ডারে আছে। ঠিক আছে, নাঙ্গা পর্বত, এই নাঙ্গা পর্বত আমাদের যে হিমালয় পর্বত আছে, নাঙ্গা পর্বত এখান থেকে শুরু হচ্ছে, একদম পশ্চিমে নাঙ্গা পর্বত, আর পূর্বে হচ্ছে নামচা বড়ুয়া। ঠিক আছে, এর মিডিলে আছে আমাদের হিমালয় পর্বত। ঠিক আছে, এই দুটো। তাহলে আমাদের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। কনসেপ্ট বিল্ড করো ভাই। ঠিক আছে, কনসেপ্ট বিল্ড করে যেন তোমাকে ঠকে না আসতে হয়। আর তুমি যদি একদম এর মতো পড়বে, ঠিক আছে, এটা কম্পিটিটিভ পরীক্ষা, অন্য পরীক্ষা নয় যে আমার কমন পাবো। ঠিক আছে, কমন তো পাবোই, কিন্তু তার সঙ্গে কনসেপ্টটা ক্লিয়ার করলে আমাদের অনেক সুবিধা হবে। যে টাইপের কোশ্চেন দেবো আমরা সমস্ত কোশ্চেন আমরা সলভ করতে পারবো। স্ট্র্যাটোস্ফিয়ার উপস্থিত গ্যাস যা সূর্যের কিছু অতিবেগুন ইউভি রেখে ফিল্টার করে জীবন্ত বসে, এটা তাহলে কি কোন গ্যাসটা? ওজন গ্যাস। কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ার আছে, ওজনে ওটাকে বলা হয় ওজন স্ফিয়ার। ওজনের সংকেত কি? O3। আর O3 কি বলতো? O3 হচ্ছে অক্সিজেনের কি বলতো অ্যালোট্রোপ। অ্যালোট্রোপ মানে হচ্ছে বহুরূপিতা। ঠিক আছে, অ্যালোট্রোপ প্রচুর পরীক্ষাতে আসে। ঠিক আছে, অ্যালোট্রোপ। দেখো এই ওজন গ্যাসের গন্ধ কেমন বলতো? আঁশটে টাইপের। ঠিক আছে, আঁশটে টাইপের গন্ধ। ওজন গ্যাসের ওজন আঁশটে টাইপের। ওকে, এবং এই যে ওজন গ্যাস আছে, এটা ভেঙে যায় কিসের দরুন জানো? আমাদের যে ফ্রেয়ন, অর্থাৎ আমাদের যে ফ্রিজ, এসি এগুলো চলছে, সেখান থেকে কি গ্যাস বেরোয়? CFC, ক্লোরোফ্লুরোকার্বন। এটাকে কি বলতো? ওজন গ্যাসকে ভেঙে দেয়। ওজন গ্যাসকে ভেঙে দেয়। আর একটা গ্যাস আছে, সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, যেটা হচ্ছে লাফিং গ্যাস বলে।
N2O, এই গ্যাসটাও কী করে ওজোন গ্যাসকে ভেঙে কী করে বলো তো অক্সিজেন আর ওজোন জাইমান অক্সিজেন পরিণত করে দেয়। ঠিক আছে, তাহলে এই দুটো গ্যাসই কিন্তু আমাদের ওজোন গ্যাসকে ভেঙে দেয়। ঠিক আছে, সেটাকে বলা হয় ওজোন। দেখো এই ওজোন গ্যাসকে ভেঙে দেয়। ওই জন্য দেখো ইউভি রেকে আমাদের সব থেকে বেশি বিজ্ঞানী ফোরামেন, কি নাম, ফোরামেন প্রথম লক্ষ্য করেছিলেন দক্ষিণ গোলার্ধে। ঠিক আছে, দক্ষিণ গোলার্ধে এই তার এই ছিদ্রটা লক্ষ্য করেছিলেন। ঠিক আছে, ফোরামেন। ওই জন্য 16ই সেপ্টেম্বরকে বলা হয় ওজন ডে বলা হয়, ওজন ডে বলা হয়। প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে আমাদের প্রত্যেকটাই কিন্তু কোশ্চেন। ঠিক আছে, বেশ, তারপর কোশ্চেন দেখো কি আছে। অবশ্যই দেখো চ্যানেলটা যদি তোমরা এই ভিডিওগুলো অবশ্যই ভালো লেগে থাকে এবং এই অ্যানালিসিসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আর কি টাইপের তোমরা অ্যানালিসিস চাও, ওকে, বা কি তোমাদের ডিমান্ড সেইগুলো জানবে। দেখো কি বলছে, যখন উচ্চ জোয়ার কম হয় এবং ভাটা বেশি হয় তখন স্বাভাবিক সময় তাকে কি বলা হয়। ঠিক আছে, জোয়ার দু রকমের হয়। ঠিক আছে, একটা জোয়ার আর একটা, দুই জোয়ারের মধ্যে দুবার মানে জোয়ার। দেখো পৃথিবী যদি হয় আর পৃথিবীর চারিদিকে ঘুরছে কি বলতো, চাঁদ। ঠিক, এবার দেখো আমরা কি জানি যে মহাবিশ্বের যে কোনো বস্তু নিজের দিকে টানে। এটা আর্থ, এটা মুন। ঠিক আছে, তো দেখো 12 ঘন্টা 26 সেকেন্ড, ঠিক আছে, 12 ঘন্টা 26 মিনিট পর পর দুবার কিন্তু জোয়ার হয়। ঠিক আছে, দুবার জোয়ার আর দুবার ভাটা হয়। তো দেখো যখনই চাঁদ আর এই মুন যখন পাশাপাশি থাকবে তখন দেখো এই অঞ্চলে কি হচ্ছে বলতো, এখানেও কিন্তু কি হচ্ছে, জোয়ার হচ্ছে। এখানে বলা হয় এখানে তীব্র জোয়ার হচ্ছে, আর এখানে লোয়ার জোয়ার, এখানে এইটুকু লোয়ার জোয়ার, এদিকেও আবার জোয়ার হয়। ঠিক আছে, এইদিকেও আবার লোয়ার জোয়ার হয়। ঠিক, তো এই সময় দেখো এই জায়গাটাই আর এই জায়গাটাই কিন্তু কি বলতো মানে কমে যায়, জলের পরিমাণটা টেনে নেয়। ঠিক আছে, তখন দেখো এই সময় উচ্চ জোয়ার কম হয় আর ভাটা যখন বেশি হয় তখন তাকে আমাদের, ঠিক আছে, নিপ জোয়ার বলে। কি বলে, নিপ জোয়ার। কি বলে বলতো, নিপ জোয়ার। বোঝা গেল, নিপ জোয়ার। আর স্প্রিং জোয়ার আরেকটা আছে, যে যদি তোমার উচ্চ জোয়ার যখন বেশি হয় এবং ভাটা যখন কম হয় তখন আমাদের বসন্ত জোয়ার বা স্প্রিং জোয়ার বলে। স্প্রিং, বোঝা গেল, স্প্রিং জোয়ার বলে। বোঝা গেল, স্প্রিং জোয়ার। এই টাইমটা কিন্তু বিশাল ফ্যাক্টর কিন্তু, যে 24 ঘন্টার মধ্যে দুবার জোয়ার দুবার ভাটার হয়। কখন, 12 ঘন্টা 26 মিনিট পর পর। বোঝা গেল, বেশ, তারপরে দেখো কি আছে। তারা কোশ্চেনটি কি আছে দেখো, যে ভারতের প্রত্যাবর্তন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত কোথায় হয়। ঠিক আছে, ভারতের মৌসুমী প্রত্যাবায়ু বৃষ্টিপাত কোথায় হয়। দেখো এই বৃষ্টিপাতটা হয় কোথায় বলতো, আমাদের করমণ্ডল উপকূলে। ঠিক আছে, করমণ্ডল কোনটাকে বলা বলতো, আমাদের যে তামিলনাড়ু থেকে শুরু করে তামিলনাড়ুর পুরোটাকে বলা হয় করমণ্ডল উপকূল। এই করমণ্ডল উপকূলে আমাদের বৃষ্টিপাতটা হয়। এই উত্তর সরকার কাকে বলে, তামিলনাড়ুর পথ থেকে, ঠিক আছে, তামিলনাড়ুর পথ থেকে যে এই পোর্শনটা আছে সেটাকে বলা হয় উত্তর সরকার, এইটাকে বলা হয় উত্তর সরকার। ঠিক আছে, উত্তর সরকার। আর এটাকে হচ্ছে করমণ্ডল। ঠিক আছে, এটাকে করমণ্ডল বলে। বোঝা গেল, এটা পরীক্ষাতে আসে কিন্তু। মালাবার উপকূলটা কোনটা, এই যে কেরালার যে অংশটা আছে সেটা হচ্ছে মালাবার। ঠিক আছে, মালাবার। আর কেরালার পর যে অংশটা আছে, ঠিক আছে, কর্ণাটকের একদম পর্যন্ত, তোমার গুজরাট পর্যন্ত, সেটা হচ্ছে কি বলতো, তোমার কঙ্কন উপকূল। কি উপকূল, কঙ্কন উপকূল বলা হয় এটাকে। ঠিক আছে, কঙ্কন উপকূল বলা হয়। বোঝা গেল। আর তোমার উপকূল যেহেতু আছে, আর দেখো এখানে প্রত্যাবর্তন, এইখানে তোমার অর্থাৎ শীতকালে এই প্রত্যাবর্তন মৌসুমি বায়ুর জন্য শীতকালে কিন্তু এখানে এই এলাকাটাই অর্থাৎ করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। বোঝা গেল, দুবার। ওই জন্য এখানে দুবার বৃষ্টিপাত হয়। সব থেকে প্রথমে তোমার ইয়েতে আসে, কেরালাতে ঢুকে 5ই জুন। ঠিক আছে, 5ই জুন আমাদের কি হয়, আমাদের বর্ষাকাল ঢুকে। ঠিক আছে, 5ই জুন ঢুকে, তো পশ্চিমবঙ্গে কত হয়, 10ই জুন থেকে 15 জুন। ঠিক আছে, 10ই জুন পশ্চিমবঙ্গে ঢুকে এবং 15ই জুনের মধ্যে, ঠিক আছে, 15ই জুলাইয়ের মধ্যে গোটা দেশে আমাদের কী হয় বলতো, বর্ষাকালের অর্থাৎ মৌসুমি বায়ু প্রবেশ করে। বোঝা গেল, বেশ, তারপরটা কী আছে দেখো, 14 কোশ্চেনে দেখো কি আছে, বলছে 2011 সালের রিপোর্ট অনুসারে ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি জেলা। এখানে কিন্তু বাজিমাত করে দিয়েছে, খুব কঠিন কোশ্চেন দিয়ে দিয়েছে, জেলা বলে দিয়েছে। যদি তোমার রাজ্য যদি হয়, ঠিক আছে, যদি রাজ্য হয় তাহলে কি হবে বলো তো, আমাদের রাজ্য যদি হয় সব থেকে বেশি জনসংখ্যা বেশি রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি।
আর জনঘনত্ব মোট টোটালের ক্ষেত্রে, ঠিক আছে, আর ডেনসিটির ক্ষেত্রে যদি পপুলেশন ডেনসিটির ক্ষেত্রে যদি হয় তাহলে বিহার, ঠিক আছে, বিহার এর জনসংখ্যা কত, জনসংখ্যা বিহারের হচ্ছে তোমার 1129 জন, ঠিক আছে, 1129 জন। তারপরে পরে হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে, পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয়। কত সেন্সাস রিপোর্ট হচ্ছে তোমার কত বলো তো, 2011, বোঝা গেল। তাহলে এখানে যে কোশ্চেনটা দিয়েছে যে সব থেকে বেশি জনসংখ্যার জেলা হচ্ছে তোমার উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা সব থেকে বেশি। এর থেকেও বেশি আছে কিন্তু একটা, ঠিক আছে, চেন্নাই এর থেকেও বেশি, ঠিক আছে, চেন্নাই, কিন্তু যেহেতু অপশান নেই তো সব থেকে বেশি রিপোর্ট অনুসারে তোমার 2011 অনুসারে চেন্নাই সব থেকে বেশি জনসংখ্যা আছে, কিন্তু যেহেতু অপশান নেই দ্বিতীয় সেকেন্ড হচ্ছে তোমার উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা হচ্ছে সব থেকে বেশি জনসংখ্যাযুক্ত জেলা। ওকে, বোঝা গেল। বিস্তার পরে দেখো কি আছে, 15 কোশ্চেনটা দেখো, বলছে ভারতের সাথে সীমানা, সাধারণ সীমানা শেয়ার করে, কি বলছে যে ভারতের সাথে সাধারণ সীমানা শেয়ার করে কোন কোন দেশ, তাই না, সাধারণ সীমানা। ভালো করে মনে রাখো যে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র আছে কটা রাষ্ট্র আছে বলতো, আমাদের 9টা রাষ্ট্র আছে। কটা? 9টা প্রতিবেশী রাষ্ট্র আছে। তার মধ্যে 7টা হচ্ছে স্থল সীমার মধ্যে আর 2টো হচ্ছে জলসীমার মধ্যে। 7টা স্থল সীমার মধ্যে কে কে? পাকিস্তান, আফগানিস্তান, যেহেতু আফগানিস্তান কিন্তু পুরোপুরি নয়, কেননা যে 48 কিলোমিটার শুধু কেবলমাত্র বর্ডার আছে, কারণ এর পাক অকুপাইডের মধ্যে পড়ে আছে। ইন্ডিয়ান অ্যাকচুয়ালি কিন্তু পাক অকুপাইডের মধ্যে পড়েছে। দেখো তাহলে পাকিস্তান, আফগানিস্তান, চায়না, 3টে, ঠিক আছে, নেপাল, ভুটান, মায়ানমার আর বাংলাদেশ। তাহলে 1 2 3 4 5 6 7টা হলো তোমার স্থলভাগ। আর জলভাগে কটা আছে? শ্রীলঙ্কা আর একটা মালদ্বীপ, এই দুটো আছে জলভাগের। টোটাল 9টা আমাদের কি আছে বলতো, প্রতিবেশী রাষ্ট্র আছে। এবং এই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আরেকটা কথা মাথা রাখবে যে তোমার আমাদের যে উপকূল ভাগে তো 9টা কিন্তু রাজ্য আছে। উপকূলীয় যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর সংখ্যা হচ্ছে 9টা। তাহলে দেখো যেহেতু এখানে আমি কি বললাম যে পাকা অকুপাইডের মধ্যে আছে, তাহলে কি আছে দেখো, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান। তাহলে এটা তো আমার অবশ্যই সাধারণ বেশি এটা আছে, তাই না? সাধারণ কি আছে বলতো, আমাদের বর্ডার আছে। নেপাল, ভুটান, ইরাক, ইরান তো জীবনে হবে না। নেপাল, পাকিস্তান, ইরাক আছে, এটাও হবে না। ইরাক আছে, এটাও হবে না। তাহলে আমাদের উত্তর হলো কি বলতো, নেপাল, ভুটান, চীন আর পাকিস্তান। তার মধ্যে চীন হচ্ছে সব থেকে বেশি, বাংলাদেশ হচ্ছে সব থেকে, এখানে বাংলাদেশের যে বর্ডারটা আছে সব থেকে বেশি আমাদের ইন্ডিয়ার সঙ্গে যুক্ত আছে। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার বর্ডার সব থেকে বেশি যুক্ত আছে দৈর্ঘ্যের পরিমাণে, ঠিক আছে। বেশ, তারপরে দেখো কি আছে, পশ্চিমবঙ্গে এই ভাষাগুলির মধ্যে কোন ভাষাভাষীদের সংখ্যা সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ভাষা কথা বলে কে? বাংলা ভাষী। এবং এই নিচে যে ভাষাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সব থেকে বেশি সাঁওতালি ভাষাও করে, সাঁওতালি ভাষা বলা হয়, ঠিক আছে, পশ্চিমবঙ্গে। আর বাংলা হচ্ছে হিন্দির পর ইন্ডিয়াতে দ্বিতীয় স্থান, বাংলা, ঠিক আছে, হিন্দির পরে বাংলা হচ্ছে ইন্ডিয়ার পরে দ্বিতীয় স্থান। বোঝা গেল? এটা কিন্তু পরীক্ষাতে আসে। বেশ, তারপরে কি আছে দেখো, 17 কোশ্চেনটা কি আছে দেখো, বলছে উপদ্বীপে ভারতের দক্ষিণতম বিন্দু অর্থাৎ কন্যাকুমারী, ঠিক, কন্যাকুমারী কি বলেছে, কর্কটক্রান্তি রেখার এটা কত? 23.5 ডিগ্রি, কত? 23.5 ডিগ্রি নর্থ। বিষুবরেখা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি। আর হচ্ছে মকরক্রান্তি রেখা কত? 23.5 ডিগ্রি দক্ষিণ, ঠিক, সাউথ। আর বিষুবরেখা তো উত্তরে, বুঝতেই পারছো। তাহলে কি বলছে যে কন্যাকুমারী, আমাদের যে ইন্ডিয়া আছে, ভালো করে বুঝো, ইন্ডিয়ার যে এখানে এই যে এটা হচ্ছে কন্যাকুমারী, মূল ভূখণ্ডের মানে মূল ভূখণ্ড হচ্ছে কন্যাকুমারী। তাহলে আমাদের মূল ভূখণ্ড যেটা কন্যাকুমারী, সেটার দৈর্ঘ্য কত বলো তো, আমাদের উত্তর নর্দার্ন, আমরা যেহেতু ইন্ডিয়াটা নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে, তো দেখো এটা হচ্ছে 8 ডিগ্রি, ঠিক আছে, 4 মিনিট, 8 ডিগ্রি 4 মিনিট। এই যে এইটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, বুঝতে পারছো, 8 ডিগ্রি 4 মিনিট। আর এই সব জায়গায় আমাদের এই আরও নিচের দিকে যে আমাদের যে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, যেটা ইন্দ্রা পয়েন্ট, এখানে এটার এটা কত, অক্ষাংশটা কত আমাদের 6 ডিগ্রি 45 মিনিট, ঠিক আছে, 6 ডিগ্রি 45 মিনিট, বুঝে গেল, 6 ডিগ্রি 45 মিনিট আমাদের এই যে একদম ইন্দ্রা পয়েন্ট আছে সেটা। এবং দেখো এখানে একটা ইন্টারেস্টিং কথা যে এইটা হচ্ছে 37 ডিগ্রি পর্যন্ত গেছে, ঠিক আছে, 37 ডিগ্রি পর্যন্ত গেছে, 37 ডিগ্রি পর্যন্ত আমাদের গেছে। তাহলে আমাদের কন্যাকুমারীটা কি কার উত্তরে বলো? আমাদের মকরক্রান্তি রেখা তো এই দিক দিয়ে গেছে, এত দূর পর্যন্ত গেছে মকরক্রান্তি রেখা। আমাদের 8টা রাজ্য আছে, 8টা রাজ্য উপর দিয়ে গেছে মকরক্রান্তি রেখা, ঠিক আছে। তাহলে আমাদের বিষুবরেখার উত্তরে,
তাহলে আমাদের উত্তর কী হবে? বিষুবরেখার উত্তরে আমাদের এই যে কন্যাকুমারী আছে সেইটা। বোঝা গেল? বেশ, তারপরে দেখো এইগুলো এই অক্ষাংশগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে ইন্দিরা কল, এটা উপরটা হচ্ছে ইন্দিরা কল, ঠিক আছে? এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কন্যাকুমারী, এটা হচ্ছে উপরটা হচ্ছে ইন্দিরা কল, এটা হচ্ছে গুহার মাথা। গুহার মাথা কোথায়? এখানে আছে, ঠিক আছে, গুজরাটে। তারপরে দেখো কি আছে 18 কোশ্চেনটা দেখো, 18 কোশ্চেনটা দেখো। জাস্ট এখানে শুধু তোমরা অ্যানালাইসিসটা ভালো করে দেখো, তাহলে কিন্তু এখান থেকে অনেক সলিউশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গে কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোথায়? ঠিক আছে, যদি কেবলমাত্র মহিলা ধরো তাহলে কলকাতাতে সব থেকে বেশি মহিলা, আর যদি পুরুষ ধরো তো সব থেকে বেশি মেদিনীপুরে। কিন্তু সব থেকে সবগুলো মিলেই যদি ধরো তাহলে কি বলতো পূর্ব মেদিনীপুরে আমাদের সাক্ষরতার হার সব থেকে বেশি, ঠিক আছে? এবং সব থেকে কম হচ্ছে মালদা, ঠিক আছে? কোথায় কোথায় বলো তো? মালদা, মালদার সাক্ষরতার হার সব থেকে কম। বুঝা গেল? বেশ, তারপরে দেখো কি আছে। যদি পৃথিবীর বিষুবরেখা সমতল, কি বলছে? যদি পৃথিবীর বিষুবরেখা সমতল, পৃথিবীর কক্ষপথের সমতলের দিকে ঝুঁকে না থাকতো তাহলে কি হতো? ঠিক আছে, যদি ঝুঁকে না থাকতো তাহলে কি হতো বলো তো? আমাদের কোনো ঋতু পরিবর্তন হতো না। এটা কি বলতে চাইছে? এই যে ধরো আমাদের পৃথিবীটা এরকম, তো এরকম 66.5 ডিগ্রি করে বাঁক হয়ে আছে, মানে একটু ঘুরে আছে 66.5 ডিগ্রি, ঠিক আছে? যখন উত্তর গোলার্ধে যায় তখন এইদিকে ঘুরে যায়, আবার দক্ষিণ গোলার্ধে যখন 66.5 ডিগ্রি, এইটা 66.5 ডিগ্রি কোনো বেঁকে আছে। যদি না থাকতো তাহলে কি বলতো? ওই একই টাইপের সবসময়, কি বলতো, একই টাইপের, একই এই সূর্য থেকে সবসময় একই দিকে একই টাইমে একই সময় কী বলতো রোদ আসতো, আলো আসতো, তাহলে কি আমাদের ঋতু পরিবর্তনটা হতো না। এই যে 66.5 ডিগ্রি কোণে আমাদের পৃথিবীটা অবস্থান করছে, যার জন্য আমাদের কি বলতো একবার এদিকে উত্তর গোলার্ধে 66 ডিগ্রি, একবার দক্ষিণ গোলার্ধে 66 ডিগ্রি করে আসছে, ঘুরতে 66 ডিগ্রি আবার এই করে, যার জন্য আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে। কিন্তু যদি এরকম না হতো তাহলে আমাদের ঋতু পরিবর্তন হতো না। বোঝা গেল? বেশ, তারপরে কি আছে দেখো। এদের মধ্যে কোনটি আলাদা? এদের মধ্যে কোনটি আলাদা? মানে তিস্তা, ঠিক আছে, তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের নদী, ঠিক আছে? অজয় জলঢাকা, হ্যাঁ এটা হচ্ছে অজয়, অজয় হচ্ছে দক্ষিণ ভারতের নদী, দক্ষিণবঙ্গের নদী। দক্ষিণবঙ্গ মানে কি? বীরভূমের নদী, ঠিক আছে? অজয় হচ্ছে বীরভূম আর বর্ধমানের ইয়েতে আছে, বীরভূম আর বর্ধমানের কিতে আছে, বর্ডারে আছে, ঠিক আছে? বীরভূম আর বর্ধমানের বর্ডারে আছে। তিস্তা দেখো, তিস্তা যেটা আছে খুব ইম্পর্টেন্ট, উত্তরবঙ্গের সবচেয়ে বৃহত্তম নদী হচ্ছে তিস্তা, উত্তরবঙ্গের, ঠিক আছে? উত্তরবঙ্গের বৃহত্তম নদী হচ্ছে, বৃহত্তম বা দীর্ঘতম, দীর্ঘতম বা বৃহত্তম যাই বলো না কোনো নদী, ঠিক আছে? দেখো এইটা হচ্ছে তোমার, দেখো তিস্তা, দেখো জেমু হিমবাহ থেকে, ঠিক আছে? সিকিমের যে জেমু যে হিমবাহ আছে সিকিমের, ঠিক আছে? জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এবং তিস্তা নদীর উপরে ত্রয়ী বলে একটা নদী সেতু আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম, লংগেস্ট, ঠিক আছে? লংগেস্ট কি আছে বলো তো? আমাদের ব্রিজ, নদী ব্রিজ। এবং তিস্তা দেখো, তিস্তা যেহেতু তিস্তা যেহেতু উত্তর দিকে দক্ষিণ দিকে চলে এসেনি, কোথায় মিশেছে বলো তো? আমাদের ব্রহ্মপুত্র নদীতে মিশেছে। কোথায় বলে মিশেছে বলো তো? ব্রহ্মপুত্র নদীতে মিশেছে। দেখো এই পূর্ব দিকটাকে পাটকে বলে ডুয়ার্স বলে, ঠিক আছে? পূর্ব দিকটা ডুয়ার্স বলে, আর পশ্চিমবঙ্গের পাটকে বলে তরাই বলে, ঠিক আছে? তরাই খুব পরীক্ষাতে আসে, বিশেষ করে পিএসসির মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পূর্ব দিকে ডুয়ার্স বলে, ডুয়ার্স মানে কি? দরজা, ঠিক আছে? পূর্ব দিকে ডুয়ার্স বলে, আর পশ্চিম দিকে কি বলে? তরাই বলে। এটা প্রচুর ইম্পর্টেন্ট। মহানন্দার নদীর তীরে অবস্থিত মালদা অবস্থিত, ঠিক আছে? মালদা শহরটা মহানন্দার নদীর তীরে অবস্থিত। বোঝা গেল? বেশ, তারপরে কি আছে দেখো, 21 কোশ্চেনে কি আছে দেখো, কাঠমান্ডু নদীর তীরে কি, কাঠমান্ডু কোন নদীর তীরে? বাগমতী নদীর তীরে অবস্থিত, কাঠমান্ডু বাগমতী নদীর তীরে অবস্থিত। বোঝা গেল? তারপরে দেখো কি আছে, যে 22 কোশ্চেনে থেকে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট মানে অর্থাৎ যেখানে আমাদের মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বলতে গেলে মাউন্টে বা অর্থাৎ ইয়েতে পাহাড় পর্বতে উঠতে গেলে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেইটা, তো সেইটা কোথায় আছে? দার্জিলিং অবস্থিত, ঠিক আছে? কোথায়? দার্জিলিং অবস্থিত। হলো। আর উত্তরাখণ্ডের রাজধানীর নাম হচ্ছে সিমলা, ঠিক আছে? সিমলা। দেখো 23 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, 23 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, এই দেশগুলোর মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? সার্কের ফুল ফর্ম কি? এস, ঠিক আছে? এ, ঠিক আছে?
আর সি, ঠিক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ঠিক আছে, ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক। এর প্রতিষ্ঠিত হয় কত সালে বলো তো? এর 1985 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এর হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডু। কোথায়? কাঠমান্ডু, ঠিক। এর সদর দপ্তর কোথায়? তো কাঠমান্ডু হলো, হেডকোয়ার্টার কাঠমান্ডু হলো। এবার এদের দপ্তর কটা দেশ আছে? 8টা দেশ নিয়ে এই কি আছে বলো তো? আমাদের সার্ক আছে। 8টা দেশ কি কি? ঠিক আছে, আপনি এমবিবিএস কথার মানে রাখো, আপনি এমবিবিএস, আফগানিস্তান হচ্ছে সর্বশেষ সদস্য, ঠিক আছে। 2007-এ কিন্তু যোগদান করেছে আফগানিস্তান এই সার্কে, ঠিক আছে। পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, ঠিক আছে, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান আর হচ্ছে শ্রীলঙ্কা। 8টা দেশ হচ্ছে আমাদের সার্কের অন্তর্ভুক্ত দেশ। এবং লাস্ট 2023-এ যে সামিট হয়েছিল, সার্কের সামিট হয়েছিল, সেটা হচ্ছে কাঠমান্ডুতে হয়েছিল, ঠিক আছে। কোথায় হয়েছিল বলো তো? কাঠমান্ডু, ঠিক আছে, কাঠমান্ডুতে হয়েছিল। সেটা হচ্ছে কত বলো তো? 21তম কনফারেন্স এই সার্কটা হয়েছিল। তাহলে এদের মধ্যে কোনটি নয়? তাহলে এবার বুঝো, তাহলে কোনটি নয়? আমাদের মায়ানমার নয়, বোঝা গেল? মায়ানমার আমাদের সার্কের অন্তর্ভুক্ত দেশ নয়, বোঝা গেল? বেশ, তারপরে দেখিয়েছেন WWF এর লোগোতে ব্যবহৃত বিলুপ্ত প্রাণী কোনটি? WWF যেটা হচ্ছে পান্ডা, ঠিক আছে, দৈত্য পান্ডা, ঠিক আছে, জায়েন্ট পান্ডা যেটা, সেটা আমাদের কি নাই বলতো? আমাদের WWF অর্থাৎ ওয়াইল্ড লাইফ, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ ফান্ড যেটা আছে, তার যে লোগো আছে সেটাতে ব্যবহার করা হয়েছে। এটা বিলুপ্ত প্রাণী, প্রত্যেকটাই বিলুপ্ত প্রাণী, গন্ডার বলো, এইগুলো ডোডো বলো, এগুলো সবাই বিলুপ্ত প্রাণী। ওকে, তারপর কোশ্চেনটা দেখো, 25 নম্বর কোশ্চেনটা কি বলেছে? যে প্রধান শহরগুলোর মধ্যে পরিবহনের কোনটি শুধুমাত্র কলকাতায় পাওয়া যায়? প্রধান শহরের মধ্যে কলকাতায়, খেয়াত যে কোনো জায়গায় পাওয়া যায়, ঠিক আছে। মেট্রো রেল পাওয়া যায়। কলকাতায় মেট্রো রেল কত সালে হয়েছিল বলতো? 1984 খ্রিস্টাব্দে, এটা পরীক্ষাতে পড়ে। ভারতের প্রথম মেট্রো রেল কত বলতো? কলকাতাতে হয় মেট্রো রেল। ঘোড়ার গাড়ি তো যে কোনো বাদ, ট্রাম এখনও কিন্তু ঐতিহ্যবাহী আছে, ট্রাম হচ্ছে কলকাতাতে এখনও কিন্তু কোথাও নেই, কিন্তু ইন্ডিয়ার কোথাও নেই, এখন শুধুমাত্র ইয়েতেই আছে, ঠিক আছে, আমাদের কলকাতাতেই আছে, সেটা হচ্ছে ট্রাম। সেটা তাদের মানে একদম ঐতিহাসিক ঐতিহ্য বলে এখানে রাখা হয়েছে, না তো একেও উড়িয়ে দেওয়া হতো। দেখো, ইয়েন হলো যে দেশের সরকারি মুদ্রা, তাহলে দেখো ইয়েন, চীনের মুদ্রা হচ্ছে ওয়ান, ঠিক আছে, চীনের মুদ্রার নাম কি বলতো? ওয়ান। থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে বাত, আর উত্তর কোরিয়ার হচ্ছে ওন, ঠিক আছে, ওন, উত্তর কোরিয়া ওন মানে জিতে নেওয়া। আর জাপানে হচ্ছে ইয়েন, ইয়েন, জাপানে হচ্ছে ইয়েন। তাহলে আমাদের উত্তর কি হবে? আমাদের জাপান, বুঝতে পারো? যে দেশের মধ্যে আমাদের সরকারি মুদ্রা আছে জাপান। দেখো তিনটের মধ্যে চীন হচ্ছে ওয়ান, খুব গন্ডল পাকে, ঠিক আছে, যদি তুমি একটু যদি খেয়াল না রাখো সব গন্ডল পেকে যাবে। চীন হচ্ছে ওয়ান, ইউয়ান, ঠিক আছে, ওয়ান। চীন বড় বলে নামটাও বড়, ঠিক আছে, ভালো করে দেখো, ইউ লেখা হচ্ছে না কেন, IUAN, ওয়ান। আর জাপানের হচ্ছে কত বলে? ইয়েন। আর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুটোই হচ্ছে ওন, OWN, ওন। এদের ল্যাঙ্গুয়েজগুলো ওইরকম টাইপের, তো ওই জন্যই এদের মুদ্রাটাও নামও ওইরকম। দেখো তো, দেখো পিএসসি যে ফুডের যে যতগুলো কোশ্চেন এসেছে সেগুলো করলাম। তো দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অফিসারের এই 2017 যে পোস্টে কোশ্চেন এসেছিল, 9খানা ভূগোল থেকে দিয়েছিল, ঠিক আছে। আমি কি বললাম তোমাদের আগেই বলেছি যে শুধুমাত্র যে ওই ফুডে যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো যে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে তা নয়, পিএসসির যে মনোবল বা পিএসসির যে সাইকোলজি, স্ট্র্যাটেজি, সেইগুলো তোমাকে মাথায় রাখতে হবে, যে প্রত্যেকটা পরীক্ষাতে যেহেতু দিচ্ছে ওগুলোও দেখতে হবে। কি আছে দেখো, 2009খানা কোশ্চেন এসেছিলো, ভূমিকম্পর পরিমাপ করা হয় কোন স্কেলে? রিচার্ড স্কেল, বাবার জন্য নয়, ঠিক আছে, সিসমোগ্রাফ। যন্ত্র, এখানে একটা কথা বলি, যন্ত্রটার নাম হচ্ছে সিসমোগ্রাফ, যন্ত্র, টুলসটার নাম, ডিভাইসটার নাম, এটা তো নয়। আর রিক্টার স্কেল কী বলতো? রিক্টার স্কেল হচ্ছে তোমার গ্রাফ, রিক্টার স্কেল, ঠিক আছে, একটা স্কেল আছে এরকম টাইপের, একটা এরকম স্কেল আছে, ঠিক আছে, এরকম 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 করে স্কেল আছে, এটাকে বলা হয় রিক্টার স্কেল, ঠিক আছে। ওই সিসমোগ্রাফের মধ্যে এটা যদি পুরোটা সিসমোগ্রাফ হয়, তাহলে সিসমোগ্রাফের মধ্যে কি বলতো? রিক্টার স্কেল আছে, সেটাকে বলা হয়। তাহলে আমাদের ভূমিকম্পর পরিমাপ করার যন্ত্রণা হচ্ছে সিসমোগ্রাফ, যন্ত্র যেহেতু বলছে পরিমাপ করা হয়, ঠিক আছে, সিসমোগ্রাফের সাহায্যে, বুঝে গেল? তারপর দেখো কি আছে, আরব মালভূমি অবস্থিত কোথায়? ঠিক আছে, আরব মালভূমি অবস্থিত কোথায়? আরব তো বুঝতেই পারছো, আরবের সব থেকে দক্ষিণ পশ্চিম এশিয়ার মধ্যে অবস্থিত হবে, ঠিক আছে।
দক্ষিণ পশ্চিম এই যে এই এলাকাটা, ঠিক আছে, এখানে এই দিকটা পুরোটাই তোমার, এখান থেকে তো এটা পুরোটা হচ্ছে তোমার আফ্রিকা, এই এই এলাকাটা পুরোটাই হচ্ছে তোমার আরব কন্টিনেন্ট। তো এইখান থেকেই দক্ষিণ পশ্চিম এশিয়ার মধ্যে এই আরব মরুভূমিটা অবস্থিত, বুঝে গেল? বেশ, তারপরে কী আছে? বায়ু হলো হাওয়ার ঘূর্ণি। হাওয়ার ঘূর্ণি, বায়ু হলো হাওয়ার ঘূর্ণি। হাওয়ার ঘূর্ণি বলতে গেলে এখানে কি বলতো, যে বায়ু অনুভূমিকভাবে যেটা চলে, আনুভূমিক যেটা চলে সেটাকে বলা হয় বায়ু হলো হাওয়ার ঘূর্ণি বলতে গেলে হাওয়ার ঘূর্ণিকে আনুভূমিক রূপটাই হলো বায়ু। হাওয়ার ঘূর্ণির অর্থাৎ ঘূর্ণিঝড়ের আনুভূমিক রূপটাই হলো বায়ু। কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, মানে ল্যাঙ্গুয়েজটা একটু গন্ডগোল আছে যার জন্য। বেশ, তারপরে কি আছে দেখো, ভারতের উচ্চতম শৃঙ্গ কি বলছে, যে ভারতের উচ্চতম শৃঙ্গ দেখো, এভারেস্ট তো নয়, ঠিক আছে, নন্দাদেবী তো নয়, কাঞ্চনজঙ্ঘার মাউন্ট কেটু, ঠিক আছে, কেটু। তাহলে কোনটা নেবে? ঠিক আছে, তাহলে যেহেতু দুটোই দেওয়া আছে, তাহলে দেখো আমাদের ভারতের যেহেতু বলেছে, তাহলে আমি কাঞ্চনজঙ্ঘাকেই নেব, ঠিক আছে। কেটুটা নয়, কেটুটা আমাদের বিতর্কিত এলাকায় আছে, অর্থাৎ পাক অকিউপেড, পকের মধ্যে আছে। কোথায় আছে? পকের মধ্যে আছে, যার জন্য আমরা মাউন্ট কেটুটা আমরা নিতে পারবো না, যেহেতু কাঞ্চনজঙ্ঘা আছে। ওকে, লখনৌ কোন নদীর উপকূলে অবস্থিত? সবাই জানো, ঠিক আছে, গোমতী নদীর তীরে অবস্থিত। কোথায়? গোমতী নদীর তীরে অবস্থিত। লখনৌ কি করে মাথা রাখবে? লক্ষ্মী, লক্ষ্মী কি বলে? মা লক্ষ্মী, ঠিক আছে। তাহলে গোমাতা, তাই না, গোমাতা, গোমাতা, মা লক্ষ্মী গোমাতা, ঠিক আছে, দেবদেবীদের নাম, তাই না। তাহলে গোমতী গোমাতা মাথা রাখো, এইভাবেই মাথা রাখলেই অনেকটাই মনে থেকে যাবে। তারপর দেখো কি বলছে, 32 কোশ্চেনটা কি দিয়েছে? 32 কোশ্চেন দিয়েছে ভারতের সর্ববৃহৎ হ্রদ কোনটি? সর্ববৃহৎ হ্রদ বলেছে, তাই না। তো সর্ববৃহৎ হ্রদ হচ্ছে চিল্কা। চিল্কা যদিও একটা উপহ্রদ, তাহলে এখানে যেটা অপশন আছে সেটা হচ্ছে চিল্কা হচ্ছে। লোকটাক হ্রদ করে হচ্ছে মণিপুরে অবস্থিত, ঠিক আছে। কোথায়? মণিপুরে অবস্থিত, ঠিক আছে। কোলিরু হ্রদ আর পুলিকট হ্রদ এই দুটোই কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ঠিক আছে, দুটোই অন্ধ্রপ্রদেশে। কোলিরু হ্রদ হচ্ছে তোমার বৃহত্তম, এটাও কিন্তু বড় ধরনের তোমার হ্রদ, কিন্তু দুটোই হচ্ছে পুলিকট আর কোলিরু সমান অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা কোথায়? চিল্কা উড়িষ্যাতে অবস্থিত, ঠিক আছে, উড়িষ্যাতে অবস্থিত। চিল্কা অবশ্যই উপহ্রদ, কারণ তার সঙ্গে সাগর মিশে আছে। সোন নদীর উৎস কোথায়? সোন নদীর উৎস হচ্ছে অমরকণ্টক, ঠিক আছে। মধ্যপ্রদেশে যে অমরকণ্টক আছে, এমপির যে অমরকণ্টক আছে, সেটা হচ্ছে সোন নদীর উৎস। এবং সোন নদী কার উপনদী? এটা হচ্ছে গঙ্গার উপনদী। কোথায় উপনদী? গঙ্গার উপনদী, ঠিক আছে। সোন নদীকে কী বলা হয়? বিহারের দুঃখ বলা হয়। কি বলা হয়? বিহারের দুঃখ বলা হয়। কি বলা হয় বলো তো? বিহারের দুঃখ বলা হয় সোন নদী, ঠিক আছে। আরাবল্লী কোথায় অবস্থিত? আরাবল্লী হচ্ছে তোমার রাজস্থানে অবস্থিত। এবং আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? গুরু শিখর। কি নাম? গুরু শিখর। আরাবল্লীর পর্বত হচ্ছে গুরু শিখর। যমুনোত্তর থেকে কি উৎপন্ন হয়েছে? যমুনা নদীতে উৎপন্ন হয়েছে, যমুনা নদী উৎপন্ন হয়েছে, যমুনা নদী। এবং যমুনা নদীটা হচ্ছে তোমার গঙ্গার বৃহত্তম নদী, গঙ্গার হচ্ছে বৃহত্তম উপনদী, বৃহত্তম উপনদী, উপনদী, ঠিক আছে। যমুনা হচ্ছে গঙ্গার বৃহত্তম উপনদী, ঠিক আছে। বেশ, তারপর দেখো কি আছে। হিমালয় তো বুঝতেই পারছো, হিমালয় আমাদের ভারতের উত্তর দিকে অবস্থিত। 34 কোশ্চেনটা কি দিয়েছে দেখো, 34 কোশ্চেনটা কি দিয়েছে, বলছে যে নদীর উপর ফারাক্কা প্রকল্প। ফারাক্কা প্রকল্প কোথায় অবস্থিত? আমাদের মুর্শিদাবাদে আছে। এবার ফারাক্কা প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? রয়েছে গঙ্গা আর ভাগীরথী, ঠিক আছে, গঙ্গা আর ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এখানে একটা পরীক্ষাতে আসে যে ফারাক্কা প্রকল্প হওয়ার ফলে ফারাক্কা প্রকল্প করার মেন উদ্দেশ্য কী? সেটা হচ্ছে কলকাতাকে বাঁচিয়ে রাখা, ঠিক আছে। কলকাতা পোর্টকে বাঁচিয়ে রাখার জন্য এই ফারাক্কা প্রকল্পটা করা হয়েছে, ঠিক আছে। এখানে ফিডার ক্যানেল আছে, ফিডার ক্যানেল থেকে জলগুলো সব ঘুরিয়ে দিয়ে আমাদের কলকাতা পোর্টকে বাঁচিয়ে রাখা হয়েছে। 35 কোশ্চেনটা দেখো কি আছে। 35 কোশ্চেনটা আছে, বলছে যে পৃথিবী তার অক্ষের উপর আবর্তিত হয় কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। পশ্চিম থেকে পূর্ব দিকে যদি আবর্তিত না হতো তাহলে সূর্য পূর্ব দিকে উঠতো না, ঠিক আছে। পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, বোঝা গেল? পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। তারপর দেখো WPSC আদার এক্সাম জিওগ্রাফি, অন্যান্য যে ছোটোখাটো পরীক্ষাগুলো হয়েছিল সেইগুলো থেকে যে জিওগ্রাফি পরীক্ষাতে এসে সেইগুলো আমরা একবার দেখে নিই। দেখো গির ফরেস্ট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো বুঝতেই পারছো গির কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। গির কোথায়? গুজরাটে। গির গুজরাট, গোয়া, তাই না, গুজরাটে অবস্থিত। এটা হচ্ছে লিগ্যাল মেট্রোলজি SI 2017-তে এসেছিল, ঠিক আছে, এই কোশ্চেনটা। তারপর দেখো রাতের আকাশে কোন গ্রহটিকে লালচে দেখায়?
রাতের আকাশে কোন গ্রহটিকে লালচে দেখায়? যে লাল লাল গ্রহ যাকে বলে, কাকে বলা হয়? মঙ্গলকে বলে। মঙ্গলকে লাল গ্রহ বলে। কেন বলে বলো তো? সেখানে আয়রন আছে, ঠিক আছে, আয়রন আছে বেশি, সব থেকে বেশি আয়রন আছে, যার জন্য মঙ্গল গ্রহকে কী বলা হয়? লাল গ্রহ বলা হয়, ঠিক আছে। আর পৃথিবীকে কী বলা হয় বলো তো? ব্লু আর্থ বলা হয়, ব্লুম মানে হচ্ছে নীল গ্রহ বলা হয়, যেহেতু জল আছে বেশি, ঠিক আছে। দূর থেকে কী লাগে? দেখতে অনেকটা নীল লাগে, জলের জন্য নীল লাগে, যার জন্য কী বলা হয়? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, বুঝতে পারলে? শনি গ্রহের কী আছে বলো তো? বলয় আছে, বলয় আছে, ঠিক। এটা কিন্তু আমাদের পরীক্ষাতে এসেছিল। এবং আমাদের যে শুক্র গ্রহ আমাদের খালি চোখে দেখা যায়, ঠিক আছে, শুক্র গ্রহটা আমাদের খালি চোখে দেখা যায় কোথায়? শুক্তারা হিসেবে আমরা দেখি, তাই না? বেশ, তো এতগুলো আমাদের ভূগোলের কোশ্চেন আলোচনা করা হলো, ঠিক আছে। ক্লাসটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যে কমেন্ট, তোমাদের যে মূল্যবান কমেন্ট, তোমরা অবশ্যই কমেন্ট তোমরা করবে যে কী টাইপের বা কী ধরনের তোমাদের কোশ্চেন, মানে কী টাইপের তোমাদের ডিমান্ড, সেটা তোমরা অবশ্যই বলবে। ওকে, তো চলো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।